দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর একটি প্রবন্ধ এসে, যেটা ফ্রান্সিস বেকনের লেখা। সো ফ্রান্সিস বেকন সম্বন্ধে আমরা একটু প্রথমেই কনসেপ্ট নিয়ে নিই যে এলিজাবেথন পিরিয়ডের একজন ইসাইস্ট। তিনি যখন উইলিয়াম শেক্সপিয়ার ড্রামা এবং কবিতা নিয়ে খুবই সুনাম অর্জন করছেন, ঠিক সেই সময়তে তিনার আবির্ভাব হয়। অর্থাৎ তিনি একজন এসেইস্ট হিসাবে আবির্ভাব হয়, প্রবন্ধকারী হিসাবে আবির্ভাব হয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেছিলেন 1561-তে। ঠিক আছে, 1561-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। সো লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেক লেখালেখি করেছেন। তিনার বাবার নাম ছিল স্যার নিকোলাস বেকন। আর তিনি মারা গেছিলেন কততে না, তিনি মারা গেছিলেন 1626 খ্রিস্টাব্দে। 1626-এ তিনি মারা গেছিলেন। তো এই সামান্যতম কনসেপ্টটা আমাদের এই প্রবন্ধকারীর হিসাবে একটু জানতেই হবে, নাহলে একটু সমস্যা। তো আজকে যে প্রবন্ধটা তিনি লিখেছেন সেটা একটা ইমপার্সোনাল একটা এসে। ইমপার্সোনাল মানে যেটা পার্সোনাল সম্বন্ধে না, নিজের সম্বন্ধে নয়, কোনো একটা বিষয় সম্বন্ধে তিনি আলোচনা করেছেন, যেটা হচ্ছে স্টাডি। আর তার জন্য এটার নাম দেওয়া হয়েছে, কি নাম দেওয়া হয়েছে না, এটার নাম দেওয়া হয়েছে অফ স্টাডিজ। অর্থাৎ স্টাডি সম্বন্ধে তিনি এখানে ডিপলি আলোচনা করেছেন, কিভাবে স্টাডি করা হয়, কি আমাদের আনন্দ দেয়, কত প্রকারের স্টাডি হতে থাকে, কোন বই থেকে কি আমরা জ্ঞান আহরণ করি, টোটাল বিষয়টা কিন্তু তিনি এখানে ডিসকাস করেছেন। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাব কোথায় না, আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের সেই প্রবন্ধতে, যেখান থেকে আমরা পড়ে বিষয়টা লাইন বাই লাইন আমরা এখান থেকে বুঝে নিব। আমি একটু আগে বলেছিলাম যে তিনি মারা গেছিলেন কততে না 1626, বাট এখানে দেওয়া আছে 1625। আই থিঙ্ক 1626টাই আমার অ্যাপ্রোপ্রিয়েট ডেট হবে মারা যাওয়ার। তো তাহলে শুরু করা যাক। ফ্রান্সিস বেকন এই কবিতাটা তিনি স্টাডির ওপরে লেখালেখি করেছেন। পড়াশোনা থেকে আমরা কত রকমের জ্ঞান আরোহণ করতে পারি, কত রকম জ্ঞান মানে পেতে পারি, আর কোন বই থেকে আমরা কোন জ্ঞান পেতে পারি, কোন বই পাঠ করলে আমাদের কি উপকার আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু এখানটাই আলোচনা করেছেন। চলো তাহলে শুরু করা যায়। স্টাডি সার্ভস ফর ডিলাইট। তাহলে কি বলছেন যে স্টাডি আমাদের কি দেয়, আনন্দ দেয়। ফর অর্নামেন্ট অর্থাৎ অলংকারিত করতে সাহায্য করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি মানে আমাদের কোনো কিছু করতে সক্ষম হয়, স্টাডির মাধ্যমে কোনো কিছু করতে আমাদেরকে সক্ষম করায়। তাহলে তিনটা কাজ তিনি এখানে বলেছেন। স্টাডি কি দেয়, আনন্দ দেয়, আমাদের অলংকারিক করতে। অর্থাৎ অলংকারিক মানে অর্নামেন্ট মানে কি, মানে ধরো নাও আমাদের কথার মাধ্যমে আমরা এরকম বলি তো যে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। তাহলে এইটা একটা অলংকারিক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো এইরকম বাক্য যেমন বলা যেতে পারে, দ্য বয় ইজ লাইক ক্রো, অর্থাৎ ক্রো যেমন কালো সেরকম বয়টাও কালো। তো এই যে বাক্যগুলো, এইসব বাক্যগুলো কিন্তু সমস্তটাই অর্নামেন্ট যুক্ত, অর্থাৎ এখানে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো সেই কারণে বাক্যতেই আমাদের যে অর্নামেন্ট হয় সেটা এখানে বলতে চাইছেন। অ্যান্ড ফর অ্যাবিলিটি অর্থাৎ কোনো কিছু করতে সক্ষম করে শিক্ষার মাধ্যমে। এটা বাস্তব শিক্ষা না হলে আবার আমরা অনেক কিছুই সব থেকে
মানে বঞ্চিত হতে হব। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, তাদের প্রথম কাজ হচ্ছে যে ডিলাইট আনন্দ দেয়, ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, অর্থাৎ রিটায়ারিং মানে হচ্ছে প্রাইভেটনেস। দেখা গেল যে ডিলাইটটা কখন পাই, পড়ার মাধ্যমে না, যখন আমরা কেউ ব্যক্তিগত জীবনে একাকী হয়ে যায়, হয়তো চাকরি করছিল, চাকরিটা ছেড়ে দিয়ে একাকিত্ব করে, তখন কিন্তু তার সময় না পাস না হলে পড়াশোনার মাধ্যমে সে টেক্সট পড়ে, স্টাডি করে এবং সেখান থেকে আনন্দ লাভ করে। আর অর্নামেন্টের আমি একটু আগেই উদাহরণ দিলাম। অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, অর্থাৎ কোনো বাক্যে প্রয়োগ করা হয়, যেগুলো বাক্যকে শ্রুতিমধুর করার জন্য, বাক্যের মধ্যে মাধুর্য নেওয়ার জন্য, অলংকারিক করার জন্য কিন্তু এই অর্নামেন্টের ব্যবহার করা হয়। যেমন এই তার মধ্যে কি আছে, ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, হিসাবগুলো রয়েছে, যেগুলো আমাদের বাক্যকে আরো শ্রুতিমধুর করে তোলায়, সেটা হচ্ছে অর্নামেন্টের বিষয়। And for ability is in judgment and disposition of business, অর্থাৎ আমাদের অ্যাবিলিটি অর্থাৎ সক্ষম কি করে না, সক্ষম করে কোনো কিছু বিষয়কে সম্পাদন করতে, অর্থাৎ জাজমেন্ট করতে, কোন বিষয়টা ভালো হলো মন্দ হলো সেই বিষয়টা জাজমেন্ট করাতে আমাদের এই স্টাডির মাধ্যমে সাহায্য করে। তো আই থিঙ্ক বোঝা যাচ্ছে এটুকু। দেখো তারপর দেখো, ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, এক্সপার্ট মানুষরা যারা রয়েছে তারা কি করে না, সেটা সম্পাদন করে কি, অ্যান্ড পারহ্যাপস কি সম্পাদন করে, অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, মানে প্রত্যেকটা বিষয় তারা হয়তো জাজ করে, পরীক্ষা নিরীক্ষা করে খুবই অল্প অল্প ভাবে, পার্টিকুলার্স ভাবে, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। হ্যাঁ, এগুলোকে করে কে, এক্সপার্ট ম্যানরা। হ্যাঁ, বাট জেনারেল কাউন্সিল যারা সাধারণ আলোচক থাকে, সাধারণ পরামর্শদাতা যারা থাকে, দ্য প্লট অ্যান্ড মার্সেলিং অ্যাফেয়ার্স, তারা কি করে না, তারা সুশৃঙ্খল ভাবে কোনো বিষয়কে সজ্জিত করতে, সুশৃঙ্খল ভাবে কোনো কাজের বিষয়কে তারা সজ্জিত করতে তারা সাহায্য করে। কাম বেস্ট ফ্রম দোজ আর লার্ন, আর এগুলো কিন্তু একমাত্র তাদের কাছ থেকে আসে, সুশৃঙ্খলভাবে সাজাতে তারাই একমাত্র পারে যারা প্রচন্ড শিক্ষিত, যারা প্রচন্ড শিক্ষিত। আচ্ছা, এবার তিনি কি বলেছেন দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ স্লোথ, অর্থাৎ এটা এখানে স্লোথ মনে হচ্ছে কি ল্যাজি, ল্যাজি বলছে যে এই পড়াশোনাতে প্রচন্ড পরিমাণে সময় নষ্ট করা, এটা তিনার কাছে যেন একটা ল্যাজিনেস, অর্থাৎ কোনো কোনো কাজ করে না, সবসময় বই নিয়ে পড়ে থাকে, এটা তার কাছে যেন একটা ল্যাজিনেস। এবার টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, অর্থাৎ এইসব বাক্যগুলোকে বা শব্দগুলোকে প্রচন্ড পরিমাণে ব্যবহার করা, ইজ অ্যাফেকশন, মানে এটা একটা কি না, এটা এক ধরনের মানে হচ্ছে যে ন্যাকামো, অতিরিক্ত ভাবে অর্নামেন্ট ব্যবহার করছে, সব বাক্যে দেখা যায় যে সিম্পল সহজ বা ভাষা না বলে প্রচন্ড পরিমাণে সিমিলি, মেটাফোর, আদার্স যে ফিগার অফ স্পিচ গুলো হয় সেগুলো হয়তো অতিরিক্ত ভাবে ব্যবহার করে দিয়েছে, সেটা কিন্তু খুব একটা ঠিক হয় না। টু মেক জাজমেন্ট হোল্ডলি বাই দেয়ার রুলস, আর টোটালটাকে জাজমেন্ট করা, বিচার করে দেওয়া সমস্ত দিক থেকে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, এইটা হচ্ছে যেন একটা স্কলারের একটা হিউমার, হিউমার মানে হচ্ছে যেন হাস্যরূপ, একটা হাস্যরূপ, অতিরিক্ত ভাবে জাজমেন্ট করা, কোনো কিছু বিষয়ে বলা, সেটা যেন একটা একরকমের কি না হাস্যরূপ। দে পারফেক্ট নেচার, অর্থাৎ দে বলতে স্টাডিজ, সেগুলো কি করে আমাদের প্রকৃতি, সেগুলো কিনে সে প্রকৃতি আমাদের যে অ্যাবিলিটি, জন্মগত যে সব সক্ষমতা, সেগুলো কিন্তু পারফেক্ট করে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স, আর এগুলো কিন্তু কোনো অভিজ্ঞতার দ্বারাই কিন্তু পারফেক্ট হয়, তাই না, জন্মগত যেগুলো। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস,
আমাদের যে জন্মগত যে অ্যাবিলিটি, জন্মগত যে আমাদের বৈশিষ্ট্য, সক্ষমতা, সেগুলো কিন্তু আর লাইক কিসের মতো, আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। ন্যাচারাল প্ল্যান্টস মানে যেগুলো এমনি এমনি আছে, কেউ ইয়ে করে না। যেমন আমাদের আমাদের অ্যাবিলিটির মধ্যে আমি দেখা গেল যে আমি ড্রয়িং করতে ভালো পারি, আমি কোনো একটা কাজ বা কোনো একটা হাতের কাজ খুবই সুন্দর পারে, এগুলো কিন্তু সব ন্যাচারাল অ্যাবিলিটি, এটা অটোমেটিক চলে আসে একজনের কাছে। বা আমি খুবই লিখতে ভালোবাসি, এগুলো কিন্তু ন্যাচারাল অ্যাবিলিটি। যেমন একটা ন্যাচারাল প্ল্যান্টস কে কেউ কখনো নিজে থেকে বড় করে না বা পুঁতে না, যে গাছগুলো অটোমেটিক হয়, ঠিক সেই রকম আমাদের যে কোনো কার্যক্ষমতা সেগুলো কিন্তু টোটালটাই এমনি এমনি চলে আসে। হয়তো আমি দেখছি যে খুবই ভালো ড্রয়িং করতে পারছি, বা আমি দেখছি যে খুবই ভালো লিখতে পাচ্ছি, বা খুবই ভালো কবিতা লিখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি। দ্যাট নিড প্রুনিং, যেগুলোকে কি করতে হয়, কাটছাট করা দরকার আছে বাই স্টাডি, অর্থাৎ সেগুলোকে আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি যেগুলো আছে সেগুলোকে একটু কাটছাট করে সেগুলোকে পারফেক্ট করার দরকার রয়েছে। বাট স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফর ডাইরেক্টনেস টু মাচ অ্যাট লার্জ, কিন্তু স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফর, তাদেরকে সামনের দিকে ডিরেকশন দেয়, টু মাচ অতিরিক্তভাবে, অ্যাট লার্জ বেশি বেশি করে, এক্সেপ্ট দে বি বাউন্ড ইন বাই এক্সপেরিয়েন্স, এক্সেপ্ট একমাত্র তারা কি, তারা বাউন্ড হচ্ছে, বন্দিত রয়েছে কিসের দ্বারা, এক্সপেরিয়েন্সের দ্বারা। তাহলে এইটুকু আশা করি বোঝা হয়েছে, আমি খুব সিম্পল সরল ভাবে বোঝাবার চেষ্টা করছি। তো এবার দেখো, এবার কি বলছে, ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডি, অর্থাৎ যারা চালাক মানুষ হয়, ক্র্যাফটি মানে হচ্ছে চালাক, কানিং, CUNNING, কানিং, কানিং ম্যান যারা হয় তারা কিন্তু কন্ডেম করে, কন্ডেম মানে ঘৃণা করা, স্টাডি, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, আর সাধারণ মানুষ যারা রয়েছে সেগুলো পড়াশোনাটার প্রশংসা করে, অ্যান্ড ওয়াইস ম্যান কি করে, ইউজ দেম, সেগুলোকে ব্যবহার করে, ফর কিসের জন্য ব্যবহার করে, ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ কি তারা এগুলো তাদের জন্য ব্যবহার করে না, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, অর্থাৎ এটা হচ্ছে একটা জ্ঞান উইদাউট দেম, অর্থাৎ তারা ছাড়াই, অ্যাবাব দেম, অর্থাৎ তাদের উপরে, ওন বাই অবজারভেশন, আর যেগুলো কি হয়, অবজারভেশনের দ্বারা প্রাপ্ত হয়, অর্থাৎ কোনো বিষয় হয়তো জ্ঞান দেখে দেখেই জ্ঞান লাভ করেছে, হ্যাঁ, পড়াশোনা করে না, দেখে দেখে কোনো জ্ঞান লাভ করেছে, এটা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে তারা এগুলো পেয়ে থাকে। এগুলা এটা কে করে থাকে না, এগুলো এটা করে থাকে ওয়াইস ম্যান, যারা যারা বুদ্ধিমান মানুষ। রিড নট অনলি রিড নট অনলি কন্ট্রাডিক্ট, পড়ো শুধু বিপরীতের জন্য, অ্যান্ড কনফিউড, অর্থাৎ বই শুধু যে পড়তে হবে, পড়ে আমাদেরকে শুধু যে রিড নট অনলি কন্ট্রাডিক্ট ওয়ার কনফিউড, আমাদের যে শুধু বিরোধিতা বা ইয়ে করবো সে তার জন্য কিন্তু নয়। কিসের জন্য, নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, আর সমস্তটাই যেটা পড়লাম সমস্তটাই নিয়ে নিলাম, মনের মধ্যে বিশ্বাস করে নিলাম, নর টু ফাইন্ড টক ডিসকোর্স, আর না সেটাকে নর টু ফাইন্ড টক, অর্থাৎ সেই ফাইনটাকে ফাইন্ড করবো আর সে বিষয় নিয়ে আলোচনা করতে চলবো। আমাদের প্রথমত কি করতে হবে না, কোনো একটা বিষয় এখানে কেউ বলছে সেটাকে প্রথমত আমাদেরকে জাজমেন্ট করতে হবে সেটা সঠিক নাকি, বাট টু ওয়েট অ্যান্ড কনসিডার, সেটাকে কি করতে হবে, ওয়েট করতে হবে, মাপতে হবে, সে মাপতে বলতে কি সেই ওজন কতটা, কথাটা যে ও বললো, কেউ বললো কোনো একটা কথা, সেটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই রয়েছে যেগুলোকে আমাদেরকে টেস্ট নিতে হবে, জাস্ট একটু পড়ে পড়ে আলাদা একটু কনসেপ্ট নিলাম, হয়ে গেল। আদার টু বি সোয়ালোড, আর কিছু বই রয়েছে সেগুলোকে আমাদেরকে গিলে খেতে হবে, কিছু মানে একবারে অনেকটা জানতে হবে, তার বিষয়ে ডিপটে যেতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্ট, আর কিছু বই রয়েছে যেগুলোকে একবারে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যেমন তোমরা ক্লাস 11-এ পড়ছো, 11-এর বিভিন্ন বই আছে, ইতিহাস ভূগোল,
তোমরা যদি ভালো করে সেই বইয়ের রেজাল্ট করতে চাও, মানে রেজাল্ট ভালো করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, সেই বইগুলোকে এগেন অ্যান্ড এগেন পড়ে 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 তাকে একবারে একবারে হজম করে নিতে হবে। ডাইজেস্ট মানে হজম করে নেওয়া, আর চিউ মানে হচ্ছে কি চিবিয়ে খাওয়া। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি পার্টস। আর কিছু বই রয়েছে যার কিছু পার্ট পড়া দরকার রয়েছে। এই অল্প একটু পড়ে বুঝে নিলাম কি বিষয় বই সম্বন্ধে, যেটা আমাদের খুব একটা কাজে লাগবে না। যে বইটা একটু পড়লাম, বইটা কি সম্বন্ধে, কি একটা নতুন বই বেরোচ্ছে কি সম্বন্ধে, একটু যা পড়লেই বোঝা যাবে। আদার টু বি রিড বাট অনলি কিউরিয়াসলি। আর কৌতূহলের সঙ্গে কিছু বই পড়তে হবে, কিউরিয়াসলি কৌতূহলের সঙ্গে। সাম সাম ফিউ টু বি রিড হোললি। আর কিছু বই আছে যেগুলো গোটায় হোললি পুরোপুরি পড়তে হবে। অ্যান্ড উইথ ডেলিগেন্স অ্যাটেনশন। আর কিছু বই আমাদেরকে কি করতে হবে না, প্রচন্ড পরিমাণে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, বা সে সঙ্গে আমাদেরকে কঠোর পরিশ্রমও দিতে হবে। কঠোর পরিশ্রমের ডিলিজেন্স, যেটা বলছে ডিলিজেন্স, কঠোর পরিশ্রম করতে হবে। আর অ্যান্ড অ্যাটেনশন দিতে হবে, মনোযোগ দিতে হবে। সাম বুকস অলসো মে রিড বাই ডেপুটি। ডেপুটি মানে কি? ডেপুটি মানে সহযোগী। অর্থাৎ কেউ কাউকে বললে, দেখো তো আমার এই বইটা একটু আমাকে কি বলতে চাইছে, মানে কেউ সে পড়লো, পড়ে তোমাকে জানিয়ে দিল, হ্যাঁ, বাস, অ্যান্ড জানিয়ে দিল, সে সহযোগিতা নিয়ে পড়তে পারো। অ্যান্ড এক্সট্রাক্ট মেড অফ দেম বাই আদার্স। অর্থাৎ কেউ তোমাকে একটা কোনো বইয়ে জিস্ট করে দিল, যে এই বইটা সামারি কি আছে সেটা করে দিল, সেটা পড়া যেতে পারে, যেটা খুব একটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তুমি জাস্ট এগুলোর এইভাবে পড়াশোনা করতে পারো। বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। আর এগুলো কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু খুবই খুব একটা গুরুত্বপূর্ণ হবে না, কারণ তুমি তো সমস্ত ডিটেলসে পড়োনি, তুমি জাস্ট জিস্টটা পড়লে, জাস্ট সামারিটা পড়লি, হ্যাঁ, সংক্ষিপ্ত সারটা পড়লি, তাহলে তুমি আর কি বুঝতে পারলে সেই বিষয়টা। যেমন তোমাদের সেমিস্টার ওয়ানে আই থিঙ্ক ম্যাকবেথ ছিল না? হ্যাঁ, ম্যাকবেথ ছিল। তো এই ম্যাকবেথটা তোমরা পড়েছো, জাস্ট জিস্টে পড়েছো, অল্প পড়েছো। ম্যাকবেথ হচ্ছে একটা বিশাল বড় একটা ড্রামা, সেই ড্রামাটা ডিটেলসে না পড়লে তার সম্বন্ধে কি কনসেপ্ট নিয়ে এলে, জাস্ট যেটুকু পেলে, কিন্তু গোটা বইয়ের আনন্দ নিতে গেলে তোমাকে ডিটেলসে পড়তে হবে, তবেই তুমি তার সম্বন্ধে ভালো কনসেপ্ট নিতে পারবে। জিস্ট পড়ে কোনো লাভ হবে না। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, মানে খুব একটা গুরুত্বপূর্ণ হবে না সেটা। মিনার শর্ট মানে খুবই অল্প গুরুত্বপূর্ণ, যেটা মানে কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিনার মানে হচ্ছে অল্প গুরুত্বপূর্ণ যেটা বুক। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার। ফ্লেসি থিংস মানে ওপর বিষয়। ফ্লেসি থিংস মানে হচ্ছে ওপরে, মানে খুব একটা নাই, গুরুত্ব নেই যে জায়গাটায়। আর ডিস্টিলড মানে কি না, দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ তিনি এখানে ব্যবহার করেছেন ফ্রান্সিস বেকন, কি যে বলছে যে যেমন পতিত জলে যে জলের কোনো একটা মূল্য থাকে না, অল্প দিনই হয়তো সেই জলটা হয়তো হয়ে যাবে, কিংবা এরকম খুব একটা গুরুত্ব থাকে না, কিংবা এরকম দেখা যায় যে কোনো একটা রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সেই খনিজ পদার্থ উপরে যে জলটা ছেঁকে নেওয়া, সেরকম একটা বিষয়, মানে খুব একটা ছেঁকে নেওয়া, মানে তুমি বুঝতে পারলে না, অল্প বুঝতে পারলে হ্যাঁ এই বিষয় সম্বন্ধে, তাহলে ওইটা হচ্ছে কি পতিত জমিতে যেমন জল থাকে, পতিত জমিতে জল আছে, এখন আছে তখন নাই, ওই বিষয়টা সম্বন্ধে আর কত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর ফ্লেসি থিংস মানে হচ্ছে যেটা সেটা খুব একটা বিস্তারিত নয়, চট জলদি যেটা তুমি পড়েছো। রিডিং মেক্স ফুল ম্যান। দেখো এবার কি বলছেন তিনি, দেখো তিনি বলছেন এখানে রিডিং মেক এ ফুল ম্যান। রিডিং এ পড়লে পরে একজন মানুষ ফুল মানুষে পরিণত হয়, মানে পরিপূর্ণ একজন মানুষ হয়।
কনফারেন্স মানে হচ্ছে যে ওই যে কনফারেন্স সভাতে রেডিম্যান, একজন রেডিম্যান তৈরি হয়। রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, রাইটিং এক্সাক্ট ম্যান তৈরি করে। তাহলে রিডিং এ তৈরি করে ফুলম্যান, কনফারেন্সে তৈরি করে রেডিম্যান, অ্যান্ড রাইটিং এ তৈরি করে কি এক্সাক্ট ম্যান। মনে থাকবে। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটল, যদি একজন মানুষ কিছুটা লিখতে চায়, হি নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, যদি কিন্তু সে কোনো বিষয় সম্বন্ধে লিখতে চাইছে তার কিন্তু একটা ভালো মেমোরি থাকা দরকার। মেমোরি না থাকলে পরে সেই বিষয়ে খুব একটা মানে পারদর্শী হবে না, বা লেখা তার খুব একটা সাকসেসফুল পাবে না। ইফ হি কনফার লিটিল, যদি সে খুবই অল্প তর্ক বিতর্কে যেতে পারে, মানে আলোচনা করতে পারে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার কিন্তু বর্তমান বুদ্ধি থাকা দরকার রয়েছে, মানে প্রেজেন্ট বুদ্ধি যেটা বলা হয়, খুব তাড়াতাড়ি কোনো বিষয় সম্বন্ধে বুঝিয়ে দিতে পারছে। প্রেজেন্ট উপস্থিত বুদ্ধি যেটাকে বলা হয় সেটা থাকা দরকার। অ্যান্ড ইফ রিড লিটিল, ইফ হি রিড লিটিল, যদি সে অল্প পড়ে, হি নিড মাচ কানিং, তাহলে তাকে কি থাকতে হবে, তার কি থাকতে হবে, মাচ কানিং থাকতে হবে, মানে খুবই মানে চালাকি তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, চালাকি থাকলে পারে তবেই তোমার এটা ইয়ে হবে। আচ্ছা, টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, আর এটা যে দেখে যেন মনে না হয় যে সে কিছুই জানে না। দেখো কিছু কিছু লোক আছে মুখে খুবই বকতে পারে, এত বকতে পারে, তখন ওই বকার এতে তুমি এটা তো কনসেপ্ট হয়ে যায় যে মনে হয় খুবই জানে, বাট আদৌ কি সেটা ইয়ে হয়? তাকে যদি আবার কিছু ধরা হয় দেখা যায় আর কিছুই পারে না, পাচ্ছে না। বকাটাই হচ্ছে তার কাছে ইয়ে। এরকম মানুষ যারা বেশি বকতে পারে তারা কিন্তু আবার লোকের কাছে ভালো হয়। হ্যাঁ, আরেকটা বিষয়, এবার তুমি দেখা গেল যে এমনও লোক আছে যে অনেক কিছুই জানে কিন্তু বকতে আর পারে না, তখন কিন্তু তার মূল্য বাজারে বা সমাজে খুব একটা থাকে না। তো এই হচ্ছে বিষয়। এখানে কি বলছে, হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, যে ইতিহাস রয়েছে, ইতিহাস তো পড়েছো তোমরা। ইতিহাস কি করে, ইতিহাস পড়লে কি করবে না, একজন মানুষকে জ্ঞানী বানাবে। পোয়েটস উইটি, যারা কবিতা পড়ে তারা উইটি হয়, পোয়েট যারা তারা উইটি হয়। দ্য ম্যাথামেটিক্স কি করে, স্টাবল মানে যে খুবই সূক্ষ্ম পার্থক্য করতে পারে, সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারে যারা ম্যাথামেটিক্স এর মাধ্যমে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, আর ন্যাচারাল যে ফিলোসফি আছে দর্শন, আর খুবই ডিপের আলোচনা তারা নিয়ে করতে পারে। মোরাল গ্রেভ মানে মোরাল কি করে না, গ্রেভ তৈরি করে। গ্রেভ মানে হচ্ছে কি, তুমি নীতি বাক্য বা এই ধরনের কথাবার্তাতে সে কি হবে। লজিক অ্যান্ড রেটরিক, লজিক মানে হচ্ছে যে যুক্তি তর্কে, আর রেটরিক ছন্দ যে ইয়ে, অ্যাবল টু কন্টেন্টেড, তাকে কি করবে, সক্ষম করবে কিসে সক্ষম করবে না, ওই তর্ক বিতর্কে সক্ষম করবে। হ্যাঁ, তর্ক বিতর্কে সক্ষম করবে, তো কন্টেন্টেড মানে হচ্ছে কি সক্ষম, এই তর্ক বিতর্কে সক্ষম করা। আচ্ছা, দেখো কি বলছেন, এবার একটা কথা বলি এখানে, তিনি ফ্রান্সিস বেকনের যদি যে এসেগুলো রয়েছে সেগুলো যদি পড়া হয়, তো আমি তিনি বেশিরভাগ তার এসেতে ইংলিশে লিখেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি তার এতে ল্যাটিন শব্দ ইউজ করেছেন। ল্যাটিন শব্দগুলো তিনি এখানে ইউজ করেছেন। এখানে তিনি একটা ল্যাটিন শব্দ ইউজ করেছেন, কি বলছে, হ্যাভেন্ট স্টাডিয়া ইন মোডস, মানে বলছে যে অতিরিক্ত যে পড়াশোনা, স্টাডি পাস্ট ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, মানে অ্যাবিউট স্টাডিয়া ইন মোডস, এটার মানে হচ্ছে ব্যাকেটে দেওয়া আছে, স্টাডি পাস মানে পড়াশোনা পাস করে মানে চলে যায়, অতিক্রম করে, ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার, সেটা আচরণের পরিবর্তন ঘটে। হ্যাঁ, সেটার মাধ্যমে কিসের পরিবর্তন ঘটে, আচরণের পরিবর্তন ঘটে। হ্যাঁ, দেখো এবার তিনি কি বলছেন দেখো, দেয়ার ইজ নো স্টোন ওয়ার ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, অর্থাৎ বুদ্ধিতে কোনো রকম না স্টোন রয়েছে না কোনো বাধা রয়েছে, বাট মে বি
ওয়ার্ড আউট বাই ফিট স্টাডিজ, সেগুলো দূর করা যেতে পারে ফিট স্টাডিজ দ্বারা, মানে খুবই একটা শক্তপোক্ত পড়াশোনার মাধ্যমে সেগুলো দূর করা যেতে পারে বাধা যদি থেকে থাকে। লাইক যেমন ডিজিজ লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি, বডির মধ্যে কোনো শরীরে যদি কোনো অসুখ হয়, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, সেগুলো যদি এক্সারসাইজ করা হয় তাহলে সেই বডির ডিজিজগুলো এক্সারসাইজের মাধ্যমে সেরে উঠতে পারে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখো, বলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস, অর্থাৎ পাকস্থলিতে যে রেইনস মানে হচ্ছে যে তোমার বোলিং বলছে যে এক ধরনের খেলা বোলিং করা, সেটার মাধ্যমে তোমার কি হবে না, তোমার শরীরে যদি কোনো কিডনিতে পাথর থাকে বা কি থাকে না রেইনস থাকে, রেইনস মানে হচ্ছে যে তোমার ওর মধ্যে যে ওই ইয়েটা মূত্রথলি যেটা রয়েছে তার মধ্যে যদি পাথর থাকে, সেটা কিন্তু বোলিং এর মাধ্যমে ঠিক হয়ে যাবে। শুটিং বুঝতে পেরেছে, গুলি করা, বন্দুক দিয়ে গুলি করা, শুটিং মানে সিনেমা শুটিং নয়, এটা এখানে শুটিং মানে হচ্ছে বন্দুকের সাহায্যে যে গুলি করা। ফর লাংস অ্যান্ড ব্রেস্ট, এটা কিসের জন্য ভালো, শুটিংটা লাংসের জন্য ভালো আর ব্রেস্টের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, মানে জেন্টেল ওয়াকিং মানে হালকা হাঁটা, মানে ভদ্র যে হাঁটা, সকালবেলা যে হাঁটা মর্নিং ওয়াক যেটাকে আমরা বলি, সেটার দ্বারা আমাদের পাকস্থলীটা খুবই সুন্দর থাকে। রাইডিং ফর হেড, অর্থাৎ ঘোড়া দৌড়ে বা এই দৌড় প্রতিযোগিতা নিলে পরে কি হয়, হেডের পক্ষে সেটা ভালো হয়। অ্যান্ড দ্য লাইক, এইরকম। সো ইফ এ ম্যানস উইথ বি ওয়ান্ডারিং, যদি দেখা যায় যে একজন মানুষ বা একটা ছেলে বা বুদ্ধি উইথ বি ওয়ান্ডারিং মানে দৌড়ে বেড়াচ্ছে, মানে চঞ্চল, এক কথায় অনেক শিশু থাকে চঞ্চল, ঠিক বসতে চায় না, তাহলে তাকে কি করতে হবে, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে কি করতে বলছে, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, মানে তাকে স্টাডি করতে বলছে অঙ্ক। অঙ্ক কি বললাম, অঙ্ক এমন একটা সূক্ষ্ম বিষয়, একটু ভুল হলে ভুল, হ্যাঁ, তাহলে এটা খুব সাবধানতার সহিত করতে হয়, সাবধানের সাথে শিখতে হয়। তাই এটার মাধ্যমে যদি সে তার বুদ্ধি দৌড়ে বেড়ায় বা সে চঞ্চল হয়, তাকে কি করতে হবে, ম্যাথামেটিক্স পড়তে হবে। ফর ইন ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমনস্ট্রেশন কোনো বিষয় সম্বন্ধে বক্তব্য দেওয়া, ডেমনস্ট্রেশন করা। ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, হ্যাঁ, যদি তার বুদ্ধিতে নেভার সো লিটিল, কোনো বিষয় খুব উইট ইকুয়াল অল্প, নেভার সো লিটিল খুবই অল্প রয়েছে, হি মাস্ট বিগিন এগেন অ্যান্ড এগেন, তাহলে তাকে এটা আবার বারবার করতে হবে, হ্যাঁ। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, যদি দেখা যায় যে তার মাথাতে বা সে খুব একটা পার্থক্য করতে পারছে না কোনো বিষয় সম্বন্ধে, তাহলে তাকে কোথায় দিতে হবে বলছে, যে স্কুলম্যানের কাছে। স্কুলম্যান কে ছিল না, স্কুলম্যানরা ছিল রোমের মধ্যযুগের কিছু পণ্ডিত বা ধর্মতত্ত্ব বা দার্শনিক তারা ছিলেন, হ্যাঁ, তারা এমনভাবে ছেলেপেলেদের যুক্তিতর্ক এসবগুলো শেখাতো, কোনো বিষয় সম্বন্ধে পার্থক্য করা শেখাতো, একবার সুন্দরভাবে তাদের বুঝিয়ে, মানে ডিস্টিংগুইশ পার্থক্যটা করতে পারতো। আবার তিনি এখানে আরেকটা ল্যাটিন ওয়ার্ড ইউজ করেছে, বলছে ফর দে আর সিনেমি সেক্টরস, কারণ কি তারা ছিল সিনেমি সেক্টর, যার বাংলা মানে ইংলিশ মানে হচ্ছে যে স্প্লিটার্স অফ হেয়ার্স, মানে সূক্ষ্ম পার্থক্য করা, চুলচেরা বিশ্লেষণ করা, হ্যাঁ, যেটা বলে না চুলচেরা বিশ্লেষণ, সেই রকম তারা করতে পারে। এই পড়ার মাধ্যমে যারা স্কুল ম্যানেজার পড়বে তারা কিন্তু ওই রকম হবে। আচ্ছা, এবার দেখো লাস্ট অংশটুকু আছে, বলছে কি বলছে, ইফ হি বি নট অ্যাপ্ট টু বেট ওভার ম্যাটার্স, যদি সে কোনো বিষয় সম্বন্ধে তর্ক বিতর্ক বেট না করতে পারে কোনো বিষয় নিয়ে, অ্যান্ড কোয়াড আপ ওয়ান থিংস টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, আর কোনো জিনিস প্রুভ বা প্রমাণ করতে না পারে, উদাহরণ দিতে না পারে, তাহলে কি করতে হবে
তাকে কি করতে হবে, let him study দ্য লয়ার্স কেস, বলছে যে আইনের কেস তাকে পড়তে দিতে হবে, তবে তার এই বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে মনের যে ডিফেক্ট রয়েছে, দুর্বলতা রয়েছে, হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তার জন্য আলাদা আলাদা রিসিপ্ট রয়েছে। অর্থাৎ সেই বিষয় সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বলারও সমাধানও রয়েছে, এক কথায় প্রতিকারও রয়েছে। যে কি বলছে যে এইভাবে মনের প্রতিটি ত্রুটির জন্য বিশেষ প্রতিকারও রয়েছে। হ্যাঁ, সো এভরি ডিফেক্ট মানে অফ মাইন্ড, মানে মানুষের যে প্রত্যেকটা যে দুর্বলতা, সেই দুর্বলতার জন্য মে হ্যাভ স্পেশাল রিসিপ্ট, তার জন্য ভালো একটা স্পেশাল প্রতিকারও রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এই টেক্সটটা আমি একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আই থিঙ্ক বুঝাতে পেরেছি। তো যদি এটা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের আবার ভিডিওতে।